13ই ডিসেম্বর 2025। সকাল সকাল ভ্লগটা শুরু করেছিলাম এই স্বপ্নের দিনটাকে নিজের কাছে সারা জীবনের জন্য রেখে দিতে, কিন্তু পরবর্তীতে যে এরম ঘটনা হবে তা অকল্পনীয় ছিল আমার কাছে। সত্যি কখনো ভাবিনি এরমটা হবে। তো প্রথমে শুরু করি, সকালবেলা পৌঁছে গিয়েছিলাম মেট্রো স্টেশনে। হ্যাঁ, কোথায় যাওয়ার জন্যে তোমরা বুঝতেই পেরেছ, লিওনেল মেসি এসেছে গোট ইন্ডিয়া ট্যুরে, তাকেই দেখতে। হ্যাঁ, এই মেসি মেসির ডাকটা শুনলে এটা কিন্তু মেট্রো থেকে বেরিয়েই শুনতে পেয়ে গেছিলাম কানে। তখনই বুঝে গিয়েছিলাম আজকের দিনটা কিন্তু প্রচণ্ড স্পেশাল হতে চলেছে প্রত্যেকটা মেসি ফ্যানেদের জন্য। টিকিট কিন্তু প্রথমবার এই জায়গায় আমাদের চেক করে নেওয়া হয়েছিল। দ্বিতীয়বার কিন্তু এই র্যাম্পে ঢোকার আগে ওই সামনে স্টেডিয়ামটার একদম বাইরে দ্বিতীয়বার কিন্তু টিকিটটা চেক হবে। এইখানে কিন্তু দ্বিতীয়বারের জন্যে অ্যান্ড ফাইনাল বারের জন্যে টিকিট চেকটা কমপ্লিট হলো। এইবার আমরা ভেবে নিয়েছিলাম আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু দেখতে পারবো ফুটবলের রাজপুত্র আমাদের আইডল লিওনেল মেসি। এই উত্তেজনাটা বা এই এক্সাইটমেন্টটা হয়তো আমি এই ভয়েস ওভারে বোঝাতে পারছি না। সকাল 8:30, সল্টলেক স্টেডিয়ামের ভেতরে আমরা তখন প্রবেশ করে যাই মেসিকে দেখার জন্যে। অ্যান্ড কোথায় সিট নেব না নেব, কোন অ্যাঙ্গেল থেকে সব থেকে বেশি ভালো পাবো, এইটা আমাদের মধ্যে চলে 15 থেকে 20 মিনিটের একটা কী বলবো ডিসকাশন, যে না এই সিটে ভালো পাবো দেখতে, না ওই সিট থেকে ভালো পাবো দেখতে। তো আমরা রীতিমতো 15 থেকে 20 মিনিট পর একটা সিট চুজ করলাম, যেন চল এইখান থেকে কিন্তু আমরা সব থেকে বেস্ট দেখতে পাবো। আর এইখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা রিয়াল মাদ্রিদের ফ্যান জার্সি পরে চলে এসেছে। তারপর তাকে কী বলা হয় সেটা হয়তো এই ভিডিওতে বলা যাবে না। আর 1-1.5 ঘন্টা পরে কিন্তু শুরু হয়ে যায় প্রোগ্রামগুলো। তার মধ্যে অনেক ধরের এই প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছিল, এটা কিন্তু বলতে কোনো দ্বিধাবোধ রাখছি না। আরও কিছু প্রোগ্রামের পর কিন্তু শুরু হয়ে যায় মোহনবাগান মেসি অলস্টার ভার্সেস ডায়মন্ড হারবার মেসি অলস্টার। এই খেলাটা ভাগ্যিস মেসি দেখেনি, দেখলে তো সে হয়তো হায়াত হোটেল থেকেই ফিরে চলে যেত। তো এই ম্যাচটা চলাকালীনই কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মেসির গাড়িটা ক্রমশ সামনের দিকে এগোচ্ছে, স্টেডিয়ামের দিকে এগোচ্ছে। এই যে আমরা বড় জায়ান্ট স্ক্রিনে তখন দেখতে পাচ্ছি যে আমরা আমাদের স্বপ্নের রাজপুত্রকে, ফুটবলের রাজপুত্রকে আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো নিজের চোখে। যে দিনটা এই জন্মে যে জীবনে আসবে এটা কখনোই ভাবিনি। যে আওয়াজগুলো শোনা যাচ্ছে সেগুলো কিন্তু নেহাতি একটা ভাষ্যমান, কারণ কেউ কিন্তু তখনও মেসিকে দেখে উঠতে পারেনি। হ্যাঁ, এখন হয়তো 30 থেকে 40 জন রয়েছে আশেপাশে, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটা 100 থেকে 150 জন হয়ে যাবে। সেটা কিন্তু কেউই জানতো না যে তারা হয়তো এভাবেই মেসিকে দেখবে, কখনো স্বপ্নেও ভাবেনি। কিছুক্ষণ না যেতেই মেসির আশেপাশে প্রায় এই যে ভিড়টা হয়ে গেছে, অলরেডি কিন্তু কিলবিল করছে পিঁপড়ের মতো কিছু না। আর এখানে কিন্তু আর্জেন্টিনার একটা বড় পতাকা নিয়ে ফ্যানেদের উন্মাদনা তুলবে। আর
এর পরের সিচুয়েশানটাতে এই যে নিজেকে বললাম ভাগ্যবান, সত্যি নিজেকে এবার বলি যে ভাগ্যবান মনে হচ্ছে। আস্তে আস্তে কিন্তু মেসি আমাদের ব্লকের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, সামনে মেসি, সাথে সুয়ারেজ, আবার ডিপল, তিনজন কিন্তু এগিয়ে আসছে আমাদের B2 ব্লকের দিকে। সত্যি নিজেকে ভাগ্যবান বলছি, কারণ বাকি ব্লকে যারা ছিল তাদের দিকে অতটা মেসি যায়নি, আর গেলেও যারা নিচের টায়ারে ছিল তারা কিন্তু দেখতে পায়নি। হ্যাঁ, নিজেকে ভাগ্যবান বলে তাদেরকে আমি ছোট করছি না, তাদের কষ্টটা আমার থেকে বা আমাদের থেকে বা কোনো মেসি ফ্যানের থেকে কেউ বেশি বুঝবে না। তাই তাদের যতটা খারাপ লাগছে ততটা খারাপ আমাদেরও লাগছে, কারণ আমরাও হয়তো 20 থেকে 30 সেকেন্ডই দেখতে পেয়েছিলাম, কিন্তু দেখতে পেয়েছিলাম, এটাই আমার কাছে অনেক। যে নিজেকে ভাগ্যবান তাই মনে হচ্ছে যে কিছুটা হলেও দেখতে তো পেলাম। খারাপটা অবশ্যই লাগছে যারা একটুও দেখতে পায়নি, শুধুমাত্র কিছু প্রিভিলেজড রাস্কেলসের জন্য। হ্যাঁ, এই যে বললাম প্রিভিলেজ রাস্কেলস, তাদের জন্য কিন্তু যেটা হওয়ার ছিল সেটাই হলো। মেসির বডিগার্ডদের থেকে আপত্তি জানানো হলো, কিন্তু তারা একবারও শোনেনি সেই আপত্তিগুলো। তাই তারা বাধ্য হলো মেসিকে সরিয়ে নিয়ে যেতে। এই যে এটাই ছিল সল্টলেক স্টেডিয়ামের মেসির লাস্ট ভিজুয়ালস, যেখানে কিন্তু মেসি, রড্রিগো, ডিপল অ্যান্ড সুয়ারেজ হেঁটে মাঠ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তারপর আর কী বলি, আগের দুটো ভিডিওতে দেখিয়েছি সল্টলেক স্টেডিয়ামের হাল কী হয়েছিল। বাঙালির আবেগ নিয়ে খেললে কি হয়, কিন্তু এতে কার কি যায় আসবে? কারোর কিছু যায় আসবে না। যায় আসবে ছোটো ছোটো ক্ষুদে শিশুরা, যারা খুব আশা নিয়ে মেসিকে দেখতে গেছিল। সেই ছেলেটা যে নিজের বিয়ে ক্যান্সেল করে গেছিল মেসিকে দেখতে, যায় আসবে তাদের, সেই রাস্কেলসদের যায় আসবে না। আর মানুষ দুদিন পর এই ইভেন্টটাকেও ভুলে যাবে যে কলকাতা একটা বিগ ফেলিয়ার হয়ে দাঁড়ালো, কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্টে কোনো দায়সারা নেই, এইটা একটা দাগ লেগে গেল। এটা কোনো দিন আর মুছবে না, বিশ্বজুড়ে এই দাগটা কিন্তু থেকে গেল। আর্জেন্টিনার প্রত্যেকটা খবরের কাগজে কিন্তু লেখা হয়েছিল সেই দিনের কথাটা। এর আগে আমরা কেউ কিন্তু এই মিসম্যানেজমেন্টের জন্যই হারিয়েছি, কিন্তু সেই কথাটাও কিন্তু এখন কেউ মনে রাখে না। আশা করব কলকাতাতে হওয়া এর পরবর্তীকালে এরম লেভেলের বা এরম ইন্টারন্যাশনাল আর্টিস্ট আসলে ম্যানেজমেন্টটা ভালো করে হোক। আমি জানি না কতটা এরপরে হবে না হবে, কিন্তু স্কেপগোট করা হচ্ছে শতদ্রু দত্তকে। হ্যাঁ, তারও দোষ রয়েছে, কিন্তু শুধুমাত্র কিন্তু তার দোষ ছিল না। যাদের প্রিভিলেজ রাস্কেলসগুলো যারা গেছিলো তাদের কাছে কোনো পাস ছিল না, আমন্ত্রণপত্র ছিল না, শুধুমাত্র পার্টি কার্ড ছিল, তাদের কিন্তু কোনো দোষ হবে না। হ্যাঁ, এটাও সত্যি কথা, তাদের কোনো দোষই হবে না। শুধু স্কেপগোট হিসেবে শতদ্রু দত্তই ধরা পড়বে বা তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু হাজার হাজার ছবি বেরিয়ে গেছে, আমাকে নতুন কিছু বলার নেই কারা ছিল, কে ছিল, কী ছিল। তো আই হোপ এর পরবর্তী ইভেন্টগুলো কলকাতাতে যেন ভালো হোক। আর সল্টলেক স্টেডিয়ামে যে এত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু সত্যি কাম্য নয়, কারণ স্টেডিয়ামটা আমাদের, আমরাই আবার খেলা দেখতে সেখানে যাব। কিন্তু ফ্যানেদেরও কি দোষ দিয়ে লাভ আছে? তারাও নিজেদের ক্ষোভ প্রকাশ বা রাগ কী করে প্রকাশ করবে? তবে যা হয়েছে সত্যি খারাপ হয়েছে। তবে ওই যে আবার একটা কথা বলি, নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে মেসিকে আমি কিছুটা হলেও দেখতে পেয়েছি বলে। আর এই ভ্লগটা কিন্তু আমি কখনোই ভাবিনি যে এইভাবে পোস্ট করতে হবে। সত্যি খারাপ লাগছে, কিন্তু আবার ভালোও লাগছে। তো থ্যাংক ইউ অল, বাই।